পাশে তাকাতেই দেখতে পায় মনা নেই। দুজনেই শারীরিক দিক থেকে কাছাকাছি আসলেই মনের দিক থেকে আসতে পারেনি। নিয়ম করে প্রতি রাতে রোমাঞ্চকর মুহূর্ত অনুভব করলেও কথা বলে না কেউ কারোর সাথে। কপালে ভাঁজ পড়ে ইফাদের। কক্ষের এক কোণায় বিশাল আকারের ঘড়ির দিকে নজর বুলায়। ভোর 5:03। এত সকালে ঘুম থেকে ওঠার মেয়ে তো মনা নয়, তবে কোথায় গেল? চিন্তিত ইফাদ বিছানা হতে নামে। তখনই অর্ধ উলঙ্গ মনা হাসতে হাসতে রুমে ঢোকে। ছেলে ঢুকে হেলে ডুলে খাটে বসে পাগলের মতো হাসতে থাকে। সাদা রঙের পাতলা শার্ট পরনে তার। সেই শার্টের বোতাম ভেদ দেখা যাচ্ছে নারীর অবয়ব। ইফাদ 2 পা এগিয়ে প্রশ্ন করে। কার খাট কাঁপিয়ে আসলি? মনা তাকায় ইফাদের পানে, ঠোঁটের কোণে হাসি বজায় রেখে বলে, খাট কাঁপিয়েছি কিনা জানি না, তবে বুকের জ্বালা মিটিয়েছি। তুই আকাশে উড়িস। তোর মতো পঙ্গুর সাথে আমি বেশি দিন থাকছি না, তোকে দিয়ে পোষাবে না আমার। ইফাত কঠিন কিছু গালি আওড়ায়, যা শুনেও মনা জবাব দেয় না। অসহ্য যন্ত্রণায় ছটফট করছে ইফতিয়ার। কোনো কারণ ছাড়াই হৃদয় ব্যাকুল হচ্ছে। বুকের ভেতরে ধড়পড় করছে, অস্থির অস্থির লাগছে। সারা রাত 2 চোখের পাতা এক করতে পারেনি। মন শুধু বারবার একটা কথাই বলছে, পূর্ণতা ঠিক আছে তো? ফজরের সালাত আদায় করে মোনাজাতে পূর্ণতার জন্যে দোয়া করে। আল্লাহর দরবারে পূর্ণতার দীর্ঘ আয়ু এবং সুস্থতা কামনা করে। অতঃপর একটু ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গা এলিয়ে দেয়। তবে ঘুম আসে না। হাজারটা চিন্তা মস্তিষ্ক দখল করে নিয়েছে। ছটফটানি বাড়তে থাকে। ভেবেছিল নামাজ পড়লে হৃদয় শান্ত হবে, তবুও শান্ত হলো না। মখমলে বিছানা ছেড়ে জানালার পাশে গিয়ে দাঁড়ায় ইফতিয়ার। দৌড় আসমানের পানে তাকায়। ঘন কুয়াশার রেশ কেটে প্রকৃতির দেখা মিলছে। স্পষ্ট হয়ে উঠছে দূরের গাছপালাগুলো। আসমানে বিশাল আকৃতির চাঁদ এখনো রয়েছে, হয়তো কিছু মুহূর্তের মধ্যে পালিয়ে যাবে। আসমান হতে বিলুপ্ত হবে, ঠিক যেমন ভাবে দেহ হতে প্রাণ বেরিয়ে গেলে মানুষ বিলুপ্ত হয়ে যায়। কেন মনে হচ্ছে পূর্ণতা ভালো নেই? কিন্তু পূর্ণতার কিছু হলে বা কেউ কিছু বললে তো আমি ঠিক জানতে পারতাম। ও বাড়ির প্রতিটা কোণে সিসি ক্যামেরা লাগানো, 3 জন গার্ড রেখেছে। তারা কি খবর দিচ্ছে না আমায়? মুহূর্তেই তীব্র শব্দ দূষণ করে বেজে ওঠে ফোনখানা। ইফতিয়ার দ্রুত পা চালিয়ে ফোন তোলে। স্ক্রিনে মিষ্টি নামটা জলজল করছে। রিসিভ করে কানে তোলে। ওপাশ থেকে ভেসে আসে মধুর সুরে সালামের শব্দ। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ইফতিয়ার সালামের জবাব দিয়ে সাবলীল ভাষায় বলে, পূর্ণতা ভালো আছে? হ্যাঁ ভালো আছে। এত চিন্তা কেন করেন চৌধুরী সাহেব? আমি আছি তো। নিজের জীবন দিয়ে হলেও পূর্ণতাকে ভালো রাখবো। কথা দিয়েছি এবং এখনও দিচ্ছি। মিষ্টির থেকে পূর্ণতার ভালো থাকার খবর শুনেও হৃদয় শান্ত হয় না ইফতিয়ারের। কবে না ছটফটানি, তবুও জোরে শ্বাস নিয়ে নিজেকে একটু স্বাভাবিক করার চেষ্টা চালায় এবং বলে, ওই বাড়িটা তোমার। তোমাকে সবাই অসম্ভব ভালোবাসে। বলা চলে ওই বাড়ির প্রকাশ্যে খুন বা ধর্ষণ করা হয় না শুধুমাত্র তোমার মুখ চেয়ে। আর তাছাড়া পূর্ণতার ভালো বন্ধু তুমি। সে তোমাকে ভীষণ ভালোবাসে। তাই তোমাকে জিজ্ঞেস করি পূর্ণতার কথা। আমি স্বার্থপর নই মিষ্টি। মৃদু হাসি মিষ্টি। আমি জানি না তো। আপনি আমাকে ইদানিং ভীষণ মিস করেন। রসিকতার ছলে কথাখানা বলে ফেলে মিষ্টি। ইফতিয়ার ভাবে সত্যিই কি মিস করে? এই যে মেয়েটা নিয়ম করে কল করে, একবেলা কল করতে দেরি হলেই একটু চিন্তা হয়, প্রশ্ন জাগে কেন কল করছে না। তাহলে কি এটাকেই মিস বলে? হয়তো তাই। তবে নিজ মুখে স্বীকার করতে নারাজ ইফতিয়ার। মিথ্যে সে বলতে পারে না, আর সত্যি বলার সৎ সাহস নেই। অগত্যা কল কেটে দেয়। মিষ্টি মোটেও চমকায় না, বরং ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ধীরে ধীরে পাথরের বুকে ফুল ফুটে উঠছে। আর কি চাই? ব্যথায় জর্জরিত পূর্ণতা সারাদিন অবচেতন অবস্থায় পড়ে রয়। কেউ তার খোঁজ করে না। জ্বরে গা পুড়ে যাচ্ছে। মাঝে মধ্যে 2-1 বার পানি পানি বলে আহাজারিও করেছে জ্বরের ঘোরে। তবে আফসোস, কেউ তার আহাজারি শোনেনি। কড়া রোদের আলো চোখে পড়তেই হুঁশ ফেরে পূর্ণতার। চোখের কোণে জলের ধারা শুকিয়ে মোটা দাগ বসে গিয়েছে। অধর কেটে রক্ত গড়িয়েছিল, সেটাও শুকিয়ে চামড়
ধরেছে। পানি পিপাসায় শুকিয়ে যাওয়া পরাণখানাও শান্ত হয়েছে। পূর্ণতা টেনে টেনে চোখ খোলে। রাতের কথা মনে পড়তেই অভিমানে বুক ভারী হয়ে আসে, ভীষণ কান্না পায়। হাউমাউ করে কাঁদতে যেতেই অনুভব করে ভীষণ ব্যথা সারা শরীরে। নাড়াচাড়া করার শক্তি যেন তার নেই। খুব করে মায়ের কথা মনে পড়ে পূর্ণতার। মৃদুস্বরে চিৎকার করে ওঠে মাকে ডেকে। তবে হায়, পূর্ণতার এই আহাজারি তার মায়ের কান অবধি পৌঁছই না। ঈশান চিন্তিত, পূর্ণতা কেন আসলো না আজকে খেতে? খেতে মমতা বেগমের সাথে ঝগড়া করলো না? রুম হতেই কেন বের হলো না? সন্দেহ বাঁধে ঈশানের। গুটি গুটি পায়ে এগিয়ে যায় পূর্ণতার কক্ষের পানে। দরজায় কান পেতে শুনতে চেষ্টা করে কি করছে পূর্ণতা। চাপা স্বরে কান্নার আওয়াজ পেতেই চতুর ঈশান বুঝতে পারে কিছু একটা হয়েছে। দরজায় দুটো টোকা দিয়ে বলে, ভাবি আসবো? শরীরে পাতলা কম্বল ছাড়া আর কিছুই নেই পূর্ণতার। ঈশানের ডাক তার কান অব্দি পৌঁছই না। পূর্ণতার থেকে জবাব না পেয়ে চট করে কল করে কাউকে। 25 বার কল করার পরেও কলখানা রিসিভ করা হয় না। ঈশান পাগলের মতো এপাশ হতে ওপাশ পাইচারি করে যাচ্ছে। অভি কখনোই এমন করে না। বরাবরই একবার কল করলেই তাকে পাওয়া যায়। তবে আজ কি হলো? বিপদের সময় মানুষ পাওয়া মুশকিল, কথাটা সঠিক সেটারই প্রমাণ পাচ্ছে ইমন। 26 বারের মাথায় ওপাশ থেকে ভেসে আসে মেয়েলি কণ্ঠস্বর, যিনি স্পষ্ট ভাষায় বলছে, আপনি যে নাম্বারটিতে কল করেছেন তাতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। হতাশ হয়ে ফোনখানা কান থেকে নামায় ঈশান। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। চিন্তায় হাত পা মৃদু কাঁপছে। বুকের ভেতর দানা বেঁধেছে ভয়ের দল। সন্দেহের তীর গিয়ে ঠেকেছে নিজ পরিবারের মানুষদের ওপর। নিশ্চয়ই তারা কিছু করেছে। কমলা নামের নতুন কাজের মহিলা, যাকে ইফতিয়ার পূর্ণতার ওপর নজর রাখতে পাঠিয়েছেন দীর্ঘদিন আগেই। আঠার মতো পূর্ণতার চারিপাশে লেগে থাকা এবং সমস্ত খবরাখবর ইফতিয়ারকে প্রদান করাই তার একমাত্র উদ্দেশ্য। একটু আধটু বাড়ির কাছেও হাত লাগায় যাতে কেউ সন্দেহ না করে। আজকে তিনি রান্নার কাজে শিউলিকে সাহায্য করে এগোচ্ছিল পূর্ণতার কক্ষের পানে। সকাল হতে এটা ওটা কাজে ওনাকে আটকে রেখেছিল মনা এবং শিউলি। মাঝপথ হতেই তাকে থামিয়ে দেয় মনোয়ার, তার সাথে যেতে বলে কক্ষে। কমলার স্বামী এই জমিদার বাড়িতেই দারোয়ানের কাজে নিযুক্ত। একদম নিম্নবিত্ত পরিবারে বিলং করে তারা। নুন আনতে পান্তা ফুরোয়, তবে সুখের কমতি নেই তাদের সংসারে। 2 পুত্র এবং 1 কন্যা সন্তান রয়েছে। 3 সন্তানের ভরণ পোষণের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছে না বলে কমলা নিজ উদ্যোগে কাজ করতে নেমেছে। কমলার স্বামী জালাল বহুবার বউকে বলেছে, বউ তুমি কামে যাইও না, জমিদাররা ভালো না, তোমার ওপর নজর দেবে। আমার সংসার ভাঙিয়ে দিব। আমি যা কামাই করি তাই দিয়ে নুন ভাত খাইয়া থাকুম, তুমি যাইও না কামে। কিন্তু কমলা স্বামীর কথা উপেক্ষা করেছে। তিনি ভরসায় রয়েছে ইফতিয়ারের। মনে মনে বিশ্বাস করে ইফতিয়ার তাকে রক্ষা করবে। মনোয়ার নিজ কক্ষে নিয়ে যায় কমলাকে। দূর দূর বুক কাঁপছে তার। জনসম্মুখে শুনে এসেছে মনোয়ার ভীষণ ভালো মানুষ। জমিদারের এই একটা মাত্র পুত্রই মানুষ হয়েছে, বাকি দুটো পশু। তাছাড়া এতগুলো দিন হলো জমিদার বাড়িতে পা রেখেছে, কখনো মনোয়ারকে খারাপ দৃষ্টিতে তাকাতে দেখেনি, কখনো কোনো মেয়ের সঙ্গেও দেখেনি। এসব ভেবে মনকে একটু শান্ত করে কমলা। দরজার সম্মুখে দাঁড়িয়ে কমলা জিজ্ঞেস করে, সাহেব ডাকলেন কেন? কাবার থেকে একটা খাম বের করে মনোয়ার এবং কমলার নিকট এসে মৃদু হেসে বলে, এটা তোমার জন্য, অভি দিয়েছে। কমলা বুঝতে পারে বেতন দেওয়ার জন্যই ডেকেছিল। স্বস্তির নিঃশ্বাস ফেলে খামখানা হাতে তুলে নেয়। কৃতজ্ঞতার হাসি হেসে চলে যাওয়া অনুমতি চায়। মনোয়ার বলে ওঠে, শুনলাম তোমার বড় ছেলে না কি পড়ালেখায় ভালো, কোনো সাহায্য লাগলে আমাকে বলবে, আমি আছি। ভরসা পাই কমলা। তার বড় ছেলে দুর্দান্ত রেজাল্ট করে বরাবরই। এইবার জেএসসিতে গোল্ডেন A+ পেয়েছে। তার পড়ালেখার জন্য কোনো টাকা পয়সা নেয় না স্কুল হতে। ইচ্ছে আছে ছেলেকে ডাক্তার বানাবে। জমিদাররা সাহায্য করলে ডাক্তার বানানোর স্বপ্ন পূরণ হবেই। মনের কোণে মনোয়ারের প্রতি ভালো মনোভাব সৃষ্টি হয়। ভালো মানুষের কাতারে ফেলেন তাকে।
পূর্ণতাকে ভীষণ ভালোবাসে ঈশান, তার ব্যাপারে খুবই যত্নশীল। এই ভালোবাসায় লালসা কিংবা মোহ নেই, আছে অফুরন্ত শ্রদ্ধা। যতক্ষণ না পূর্ণতার হাসি মুখখানা দেখতে পারবে ততক্ষণ শান্তি লাগবে না ঈশানের। এদিকে পূর্ণতার কক্ষে প্রবেশ করতে ইতস্তত বোধ করছে, না জানি কেমন অবস্থায় আছে। সম্মতি না পেলে ঢোকা সঠিক হবে না। আরও কয়েকবার চেষ্টা করে অভিকে কল করতে, কিন্তু বারবারই ব্যর্থ হয়। অবশেষে না পেয়ে এবার মিষ্টিকে কল করে। মায়ের সাথে মার্কেটে গিয়েছিল সে। ঈশানের কল পেয়ে খানিকটা চিন্তিত হয়। শিউলিকে এক দোকানে রেখে বের হয় কথা বলতে। কল রিসিভ করে কানে তুলতেই শুনতে পায় ঈশানের ভেজা কণ্ঠস্বর। আপু, ভাবি দরজা খুলছে না। এক মুহূর্ত আর দেরি করে না মিষ্টি, প্রাণপণে দৌড়তে থাকে বাড়ি ফেরার উদ্দেশ্যে। মাকে বলার প্রয়োজন বোধটুকুও করে না। বাংলাদেশ হতে 50 জন নারীকে চড়া দামে বিক্রি করা হচ্ছে বিদেশিদের কাছে। এসব নারীকে নিয়ে বিদেশিরা বিনা পয়সায় ফ্যাক্টরি কিংবা বাড়ির কাজ করাবে। প্রতি রাতে রক্ষিতার দায়িত্ব তাদের দিয়ে পালন করা হবে। ব্যাপারখানা এমন, সারাদিন সমস্ত কাজ সামলে রাতে মালিকের খাবার হতে হবে। বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে আছে মুখে মাস্ক পরা এক লোক। দুটো চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না তার। লোকটার পাশে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে জমিদার সাহেব, মুখে তার কুটিল হাসি। তারও পাশে দুই ব্রিটকেসে টাকা ধরে দাঁড়িয়ে আছে দুজন কালো পোশাকধারী গার্ড। মেয়েগুলোর হাতে পাসপোর্ট দিয়ে একে একে ভেতরে প্রবেশ করা ওদের। মাস্ক পরা লোকটার হুঙ্কারে সকলের পাসপোর্ট হাতে দেওয়া হয় এবং একজন একজন করে এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করানো হয় ওদের। সর্বশেষ মেয়েটি ছিল 20 বছর বয়সী। এই মেয়েটির সাথে মাস্ক পরিধান করা লোকটার রয়েছে ঘনিষ্ঠ কিছু মুহূর্ত, স্মৃতি এবং দীর্ঘশ্বাস। সে ছলছল দৃষ্টিতে লোকটার পানে তাকায়, খানিকক্ষণ সময় নিয়ে দেখে বিলাই চোখ জোড়া এবং দীর্ঘশ্বাস ফেলে ধরে আসা গলায় বলে, আল্লাহ আপনাকে ভালো রাখুক, পৃথিবীর সব সুখ আপনার হোক, অভিশাপ দিলাম না। অদ্ভুতভাবে বুক কেঁপে ওঠে লোকটার। হৃদয়ের এক কোণায় চিনচিনে ব্যথা করে, চিন্তিত হয়ে পড়ে। জমিদার সাহেব লোকটার পিঠ চাপকে বলে, প্রেমে পাগল হয়ে গিয়েছে, এদের পাত্তা দিতে হয় না। অতীতালয়ের মেয়েগুলো বিছানাতেই সুন্দর, বাড়িতে নয়। মাস্কওয়ালা লোকটার হৃদয় হতে কেউ চিৎকার করে বলে ওঠে, পতিতালয়ে মেয়েরা স্ব ইচ্ছায় যায় না, আপনাদের মতো কিছু কাপুরুষের দাপটে যেতে হয়। জ্বর ছেড়েছে পূর্ণতার, মলিন হয়ে গিয়েছে ফর্সা মুখখানা, রক্ত শুকিয়ে ফাটল ধরেছে গোলাপের পাপড়ির ন্যায় নরম এবং কোমল ওষ্ঠদ্বয়। ফুলে ফেপে উঠেছে বেশ, স্তনে বিশাল জায়গা জুড়ে ঘা হয়েছে, কামড়ে ছিঁড়ে নিয়েছে যেন। বহু কষ্টে উঠে বসে পূর্ণতা, দুই হাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে ওঠে। অসহ্য যন্ত্রণায় শরীর অবশ হয়ে আছে, হৃদয় রক্ত ক্ষরণ হচ্ছে। নরক যন্ত্রণা বুঝি এমন হয়? দরজায় কড়া নাড়ার শব্দে কান্না থামায় পূর্ণতা, পা টেনে খাট হতে নামে। সাদা বিছানার চাদরে ছোপ ছোপ রক্তের দাগ, চাদর তুলে নিজেকে তা দিয়ে মুড়িয়ে বাথরুমে ঢুকে পড়ে। পূর্ণতার কক্ষে পা রেখে হাঁপাতে থাকে মিষ্টি। দৌড়ে এসেছে 1 কিলোমিটার, রিক্সা অটো কিছুই পায়নি। অগত্যা দৌড়েই আসতে হয়েছে গোটা পথ। মাঝ রাস্তায় জুতো ছিঁড়ে গিয়েছিল, জুতো ফেলে খালি পায়েই দৌড়েছে। বাজে ভাবে পা কেটে গিয়েছে, কিন্তু সেদিকে হুঁশ নেই তার। বাথরুম হতে বেরিয়েই মিষ্টিকে দেখতে পায় পূর্ণতা। দরজার সম্মুখে ঈশানও দাঁড়িয়ে আছে। একটু হাসার চেষ্টা করে পূর্ণতা বলে, জ্বর এসেছে তাই উঠতে পারিনি। মিষ্টি চটজলদি পূর্ণতার নিকটে আসে, কপালে হাত ঠেকিয়ে জ্বর দেখে নেয়। শরীরের তাপমাত্রা এখনো কমেনি, চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। পূর্ণতাকে ধরে খাটে বসায় মিষ্টি, হাত হতে গামছা নিয়ে মুছে দিতে থাকে লম্বা চুলের গোছ। ঈশান ততক্ষণে চলে গিয়েছে পূর্ণতার জন্য খাবার আনতে। তোমার দাভাই এর খবর জানো মিষ্টি? মিষ্টি সঠিক জানে না, তবে ভোর রাতে দাদা ভাইয়ের সাথে বের হতে দেখেছিল। কথাখানা পূর্ণতাকে বলতে চাচ্ছে না, অভি বলতে বারণ করেছে। দেখিনি। স্পষ্ট এবং সাবলীল ভাষায় বলে ফেলে মিষ্টি। পূর্ণতা ছোট্ট করে বলে, ও মনের গভীরে চিন্তারা বাসা বাঁধে। কোথায় থাকে লোকটা রাত বিরাতে? কেন করলো কাল রাতে এমন? শরীর ক্ষুধা এতটাই প্রখর হয়ে উঠেছিল, বউয়ের যে পিরিয়ড চলছে সেই দিকেও তার খেয়াল থাকলো না।
ফের অশ্রু চুমে আখিতে চটজলদি মুছে ফেলে। বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মিষ্টির ফোন বেজে ওঠে। মৃদু হেসে রিসিভ করে কলখানা। পূর্ণতার হতে খানিকটা দূরে যায় কথা বলতে। পূর্ণতা এক নজর তাকায় মিষ্টির পানে। ইফতিয়ার কল করলে আপনা আপনি মিষ্টির ঠোঁটের কোণে ফুটে ওঠে মনোমুগ্ধকর হাসি। চমৎকার উজ্জ্বল দেখায় মুখমণ্ডল। এটাই বুঝি প্রিয় মানুষের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। ইফতিয়ারের উত্তেজিত কণ্ঠস্বর যেন অপ্রত্যাশিত কোনো ঘটনার সম্মুখীন হয়েছে সে। ঘন ঘন শ্বাস টানছে, কথা বলতে পারছে না নিঃশ্বাসের তাপে। চিন্তিত হয় মিষ্টি। হাস্য উজ্জ্বল মুখখানা মুহূর্তেই কালো হয়ে যায়। চৌধুরী সাহেব, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? ঠিক ঠিক আছে আমি। পূর্ণতা কেমন আছে? ভালো আছে, আমার সামনেই আছে, দিব্যি হাসছে। জ্বরের কথা ইচ্ছে করেই লুকায় মিষ্টি। জ্বরের কথা শুনলে ইফতিয়ার পাগল হয়ে যাবে, ছটফট করবে প্রতিক্ষণ। যেটা ভালো লাগবে না মিষ্টির। মনে মনে নিজেই নিজেকে প্রশ্ন করে, আমি কি হিংসুটে হয়ে যাচ্ছি? পর মুহূর্তেই আবার মন বলে, না হয় হলাম একটু হিংসুটে। অতঃপর ভেসে আসে ইফতিয়ারের কণ্ঠস্বর। সে স্পষ্ট ভাষায় বলে, নিজের ভালোবাসার মানুষটার চোখে অন্য কারোর প্রতি মুগ্ধতা মেলানোর ক্ষমতা সবার থাকে না, আমার আছে। প্রতিক্ষণ দেখছি তোমার ভাইয়ের প্রতি পূর্ণতার মুগ্ধতা। হাসি মুখে মেনে নিচ্ছে। পাবো না যেন দীর্ঘকাল অপেক্ষা করার মনোবল সকলের থাকে না, আমার রয়েছে। এক পূর্ণতার অপেক্ষায় সারা জীবন অনায়াসে কাটিয়ে দিতে প্রস্তুত আমি। কিন্তু তোমার চোখে আমার প্রতি অগাধ ভালোবাসা দেখেছে। পাপের রাজ্য হতে বের হওয়া আকুতি দেখেছে। আমি তো তোমার প্রতি মুগ্ধ। তোমাকে বহুবার জানিয়েছে আমার তোমাকে ভালো লাগে। বহুবার বলেছি আমার হৃদয়ে তোমার স্থান হবে। তোমাকে রাজরানী করবো আমার রাজ্যে। বিনিময়ে চেয়েছে পূর্ণতার নিরাপত্তা এবং তাকে মেনে নেওয়ার প্রতিশ্রুতি। তুমি কথা রাখছো না মিষ্টি। ধীরে ধীরে প্রমাণ করে দিচ্ছ তোমার শরীরে জমিদের বাড়ি রক্ত বলছে। বাবা চাচাদের মতো নিজ স্বার্থে বিভোর হয়ে উঠছ। ছি মিষ্টি, ছি। কল কেটে দেয় ইফতিয়ার। ফোনখানা বুকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে ওঠে মিষ্টি। নিজের ওপর ঘৃণা হয়। কেন স্বার্থপর হয়ে উঠছে মন? কেন? পূর্ণতা চমকায়। দ্রুত পায়ে এগিয়ে আসে মিষ্টির নিকট। কাঁধে হাত রেখে চিন্তিত গলায় বলে, কি হয়েছে মিষ্টি, কাঁদছো কেন? জবাব দেয় না মিষ্টি। কান্না থামিয়ে তাকায় পূর্ণতার মুখপানে। ঠোঁট এবং গলায় নজর পড়ে। গভীর ক্ষত দেখে বুঝতে অসুবিধে হয় না তার দাভাই ফুলের মতো পবিত্র মেয়েটাকে কষ্ট দিয়েছে, যার ফলে জ্বর এসেছে। ঈশান চলে আসে খাবার নিয়ে। তড়িঘড়ি করে চোখের পানি মুছে নেয় মিষ্টি। খাটের ওপর রেখে বলে পূর্ণতাকে উদ্দেশ্য করে ঈশান বলে, ভাবি খেয়ে নাও। তখনই কল আসে ঈশানের ফোনে। অভি কল ব্যাক করেছে। অতি দ্রুত কল রিসিভ করে অভি এবং জিজ্ঞেস করে, পূর্ণতা ভালো আছে? ঈশান এক পলক পূর্ণতার দিকে তাকিয়ে জবাব দেয়, ভীষণ জ্বর, সেটা জানতেই কল করেছিলাম। ডাক্তার পাঠাচ্ছি আমি, খেয়াল রাখিস। বলেই কল কাটে অভি। ভীষণ অবাক হয় ঈশান। একটুও চিন্তিত মনে হলো না অভিকে। গোধূলি লগ্ন। সূর্যি মামা পশ্চিম আকাশে ঢলে পড়েছে। নদীর ওই পারেই কি ডুবে যায় সূর্যি মামা? তেমনটাই মনে হচ্ছে। এপার হতে দেখে মনে হচ্ছে ওই পারেই পৃথিবীর শেষ সীমান্ত। সেখানেই বিলুপ্ত হয়ে লুটিয়ে পড়ে সূর্য। সূর্যের শেষ রশ্মির প্রভাবে নদীর পানি স্বর্ণের মতো চকচক করছে। চোখে লাগছে বেশ। ঝিরি ঝিরি বাতাস বইছে। সেই বাতাসের তালে দুলছে মিষ্টির ওড়নার দুই কোণা। উদাসীন রমণী আসমানের পানে তাকিয়ে গভীর মনোযোগ সহকারে দেখে চলেছে প্রকৃতির লীলা। হৃদয় ছটফট করছে ক্ষণে ক্ষণে। বুকের ব্যথা বেড়েই চলেছে। চিনচিনে ব্যথা। কিসের কারণে হয় এই ব্যথা? ডাক্তার জানবে বোধহয়। ঔষধ দিবে কি? সেই ঔষধে সারবে? কে নিয়ে যাবে তাকে ডাক্তারখানায়? চোখের কর্নিশ বেয়ে গড়িয়ে পড়ে 2 ফোঁটা অশ্রুকণা। কারো কি সময় রয়েছে তার জন্যে? অভিমানী রমণী করুণ সুরে আপন মনে বলেন, যদি পরজন্ম বলে কিছু থেকে থাকে, তাহলে পরজন্মে আমি পূর্ণতা হয়ে দুনিয়াতে আসতে চাই। সকলের ভালোবাসা পেতে চাই। অসম্ভব সৌন্দর্যের অধিকারিণী হতে চাই। ইফতিয়ার নামক ওই পুরুষটির নজর কাটতে চাই। পর মুহূর্তেই মন বলে ওঠে, বোকা মিষ্টি, অভিশপ্ত জীবন কেন চেয়ে নিচ্ছিস? তুই কি দেখিস না পূর্ণতার দুঃখ?
সৌন্দর্যই যে তার অভিশাপ, বহু পুরুষের কুনজরের অধিকারিণী। যখন তখন হামলে পড়বে, ছিঁড়ে খুঁড়ে খাবে নিষ্পাপ মেয়েটিকে। হাঁটু মুড়ে বসে পড়ে মিষ্টি। নদীর পানিতে ভিজে যায় নীল রঙের জামাখানা। চিৎকার করে কেঁদে ওঠে। কান্নার তালে বুকের ভেতরের যন্ত্রণা বাড়তে থাকে। ব্যথায় দম বন্ধ হয়ে আসছে যেন। নদীর পানির দিকে দৃষ্টি ফেলে কান্না দমন করে। জোরে জোরে শ্বাস টানতে থাকে। হাতের মুঠোয় থাকা ফোনখানা টিপে ডায়াল করে চৌধুরী সাহেব নামে সেভ করা নাম্বারটিতে। কথা বললে সুস্থ অনুভব করবে, সে রিসিভ হতে সময় লাগে না। ঠোঁট কামড়ে নিজেকে স্বাভাবিক করে করুণ কণ্ঠে মিষ্টি বলে, আমার সাথে একটু কথা বলবেন চৌধুরী সাহেব? আমার বুকে ব্যথা হচ্ছে, অসহ্য যন্ত্রণায় ভুগছি, হাঁসফাঁস লাগছে, শান্তি পাচ্ছি না। একটু কথা বলুন প্লিজ, আমাকে ডাক্তারখানায় নিয়ে চলুন। মিষ্টির এমন অগোছালো এবং ভাঙা গলায় হৃদয় গলানো কথা শুনেও পাষাণ ইফতিয়ারের মন গলে না, বরং রেগে যায়। কথা বলার জন্য বুকে ব্যথার নাটক সাজাচ্ছে। কঠোর স্বরে জবাব দেয়, তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না, বিরক্ত করিও না। কল কাটে ইফতিয়ার। চোখ ভর্তি পানি নিয়েও মুচকি হাসি মিষ্টি। ভীষণ রেগে আছে যে চৌধুরী সাহেব, তার পূর্ণতার খেয়াল রাখেনি যে ঠিকভাবে। রেগে যাবে না? শুকনো ঢোক গিলে মিষ্টি বিড়বিড় করে বলে, একটা বার হাসি মুখে মিষ্টি বলে ডাকুন না প্লিজ চৌধুরী সাহেব। প্রয়োজনে আমি সারা জীবন পূর্ণতার পা ধরে বসে থাকবো। আমি যে সইতে পারছি না। 2 দিন হলো ইফতিয়ার কথা বলে না মিষ্টির সাথে। কল ধরে না, নিজ থেকে কল দিয়েও জিজ্ঞেস করে না। পূর্ণতা কেমন আছে? ওই মানুষটার কণ্ঠস্বর না শুনলে যে মিষ্টির ভালো লাগে না। বুকের ভেতরে শান্তি শান্তি লাগে না। প্রতিদিন কয়েকবার কল করে। মিষ্টি, কি করছো? পূর্ণতা ভালো আছে? কি হচ্ছে তোমরা? এসব জিজ্ঞেস করতো, এটাই ছিল মিষ্টির সুখ। মাগরিবের আজান শেষ হতেই বাড়ির চৌকাঠে পা রাখে মিষ্টি। অগোছালো পায়ে ছুটে যায় শেউলি বেগমের কক্ষের পানে। মায়ের কোলে মাথা রেখে একটু শুয়ে থাকলে শান্তি লাগবে বোধহয়। দরজা বন্ধ। মিষ্টি দুবার টোকা দেয় দরজায়। মা দরজা খুলবে? আমি তোমার কাছে শুতে চাই। আমার বুকে ব্যথা করছে, একটুও শান্তি পাচ্ছি না। ভেতর থেকে শিউলি বেগম জবাব দেয়, বিরক্ত করো না মিষ্টি, আমি কাজ করছি। বাবা কোথায় মা? মনোয়ার জবাব দেয়। খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো, ব্যথা কমে যাবে। হতাশার নিঃশ্বাস ফেলে মিষ্টি ছুটে যায় মমতা বেগমের কক্ষের পানে। দরজা অবধি যেতেই দেখতে পায় মমতা বেগম, মনা এবং রেশমা পূর্ণতার নামে গসিপ করছে। পিছিয়ে আসে মিষ্টি। ধীর গতিতে পা ফেলে নিজ কক্ষের দিকে অগ্রসর হতে হতে মুঠোফোনে দৃষ্টি ফেলে অভিকে কল করে। 2 বার রিং হয়ে কেটে যায়। 3য়বারের মাথায় রিসিভ করে অভি। ব্যস্ত স্বরে শুধায়, মিষ্টি কিছু বলবি? কাজ করছি। আমার সাথে একটু কথা বলবে দা ভাই? আমার বুকে ব্যথা হচ্ছে, ভালো লাগছে না, সইতে পারছি না ডাক্তার। পুরো কথা শেষ হওয়ার আগেই অভি বলে, কাজ শেষ করে কল করব। পূর্ণতাকে দেখে রাখিস। 2 দিন বাড়ি ফিরতে পারলাম না, নিশ্চয়ই রেগে আছে। দুজন মিলে খেয়ে নিস ঠিক মতো। কল কাটে অভি। ততক্ষণে নিজ কক্ষে চলে এসেছে মিষ্টি। পড়ার টেবিলে বসে পড়ে। আর একটা বার কল করতে মন চাচ্ছে ইফতিয়ারকে। মনের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে নির্লজ্জের মতো 2য়বার কল করে ইফতিয়ারকে। এবারেও সঙ্গে সঙ্গে রিসিভ হয়। ইফতিয়ার ধমকের স্বরে জবাব দেয়। শুকনো ঢোক গিলে মিষ্টি বিচলিত হয়ে বলে, আমার সাথে একটু দেখা করবেন চৌধুরী সাহেব? আপনাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে। কেন জানি মনে হচ্ছে এখন না দেখলে আর কখনোই আপনাকে দেখতে পাবো না। এখনো তো বিরক্ত করছে আমায়। বলছে না কাজ করছে, বুঝতে পারছো না? এবারেও কলখানা কেটে যায়। ফোন বিছানায় ছুঁড়ে ফেলে খাতা কলম হাতে বসে মিষ্টি। লিখতে থাকে নিজের মনের মধ্যে লুকানো ব্যথাগুলো। চোখের পানিগুলো টপ টপ করে পড়তে থাকে সাদা কাগজের ওপর। মিষ্টিকে এড়িয়ে চলতে ইফতিয়ারেরও বেশ খারাপ লাগছে। আমিনা বেগম শুনেছে ছেলের ফোন কলে বলা কথাগুলো। চিন্তিত ছেলের নিকটে এসে বসেন। ছেলের মাথায় হাত বুলিয়ে বলেন, মেয়েটার সাথে এমন কেন করছো? মা, ও মিথ্যে বলে শিখে যাচ্ছে। আমি চাই না ও মিথ্যে বলুক, বাবা চাচাদের মতো হোক। ওকে সহজে ক্ষমা করে দিলে 2য়বার মিথ্যে বলে সাহস করবে। একটু দুঃখ পাক, এটা ওর প্রাপ্য। আমিনা বেগম মুচকি হাসে।
বড্ড ভালোবাসে তোমায় মেয়েটা। তৃপ্তির হাসি হাসি ইফতিয়ার। ওকে বোধ আল্লাহ পাঠিয়েছে আমার দুঃখ ভোলার ঔষধ বানিয়ে। বিশেষ করো মা, এখনও চোখ বন্ধ করলে পূর্ণতার মুখখানা ভেসে ওঠে না, মিষ্টির মুখটা দেখতে পাই। এখনও পূর্ণতার কথা মনে পড়লে কষ্ট হয় না, পর মুহূর্তে মিষ্টির কথা মনে পড়ে যায়। মনে হয় আমারও কেউ আছে। পূর্ণতার সারা জীবন আমার হৃদয় থেকে যাবে, আর মস্তিষ্ক এবং ভাগ্যে মিষ্টি। ধীরে ধীরে পূর্ণতার কথা সম্পূর্ণ ভুলে যাবে তুমি। ভুলতে চাই না মা। আজ থেকে 20-25 বছর পরে যখন পূর্ণতার সাথে দেখা হবে, তখন মিষ্টির হাতটি শক্ত করে ধরে আঁকড়ে ধরে বলতে চাই, শোনো পূর্ণতা, আমি তোমাকে আজও অসম্ভব ভালোবাসি। আমার হৃদয়ের গভীরে এখনো তোমার নামটাই খোদাই করা লেখা রয়েছে। তোমাকে কখনো বলতে পারিনি, আজকে বলে দিলাম। আর মিষ্টিকে বলবো, তুমি আমার অশান্ত হৃদয়ের এক টুকরো শান্তি। তুমি আমি ভালোবাসি না, তবে অসম্ভব বিশ্বাস করি এবং শ্রদ্ধা করি। তুমি আমার ভালো থাকার কারণ। খারাপ স্বপ্ন দেখে ঘুম ভাঙে পূর্ণতার। ধপ করে চোখ খুলে হাঁপাতে থাকে, বুকটা অস্বাভাবিকভাবে কাঁপছে। ইতিমধ্যেই ভোরের আলো ফুটে গিয়েছে। মিষ্টি রোদের হাতছানিতে আলোকিত হয়েছে গোটা দেশ। খাটের হেডবোর্ড ধরে উঠে বসে, বুকে হাত দিয়ে কয়েকবার আল্লাহ উচ্চারণ করে। পর মুহূর্তেই মনে পড়ে ভোরের স্বপ্ন সত্যি হয়। চটজলদি বিছানা থেকে নামে, চপ্পল ছাড়াই দৌড়ে বেরিয়ে পড়ে কক্ষ হতে। পড়তে পড়তে নিজেকে সামলে নেয়। মিষ্টিকে সুস্থ স্বাভাবিক না দেখা পর্যন্ত মনটা শান্ত হবে না, কলিজা ঠান্ডা হবে না। স্বপ্নখানা যে মিষ্টিকে ঘিরেই দেখা। মিষ্টির কক্ষের দরজা মিলতেই পূর্ণতার শরীর কাঁপতে শুরু করে। নয়নে টলমল করতে থাকে অশ্রুকণা, গাল বেয়ে গড়াতে থাকে। স্বপ্নের সাথে মিলে যাচ্ছে সে। ফ্লোরে পড়ে আছে মিষ্টি। পূর্ণতা চিৎকার করে ডেকে ওঠে ইমন ঈশানকে। বাড়ির সকলেরই কর্ণকুহরে প্রবেশ করে পূর্ণতার চিৎকার। হতভম্ব হয়ে ছুটে আসে সকলেই। পূর্ণতা ততক্ষণে মিষ্টির শরীরে হাত দিয়ে ফেলেছে। অসম্ভব ঠান্ডা গা শক্ত হয়ে গিয়েছে। মনোয়ার ইমন ঈশান মিষ্টির হাত পা ঘষতে থাকে। শিউলি, রেশমা, রিমা, মমতা সকলেই চিৎকার করে কান্না করছে, আল্লাহকে ডাকছে, মিষ্টিকে ফেলে যেতে অনুরোধ করছে। পূর্ণতা তাকিয়ে আছে মিষ্টির মুখপানে। ঠোঁটের কোনায় রক্তগুলো শুকিয়ে গিয়েছে। শ্যামবর্ণের মুখখানা কালচে রং ধারণ করেছে। অতঃপর বনোয়ার মেয়ের নাকের কাছে হাত এগিয়ে বুঝতে পারে তার রাজকন্যা দুনিয়া হতে চিরতরে বিদায় নিয়েছে। প্রিয় ইফতিয়ার, নাম ধরেই ডাকলাম, বড্ড ছাদ ছিল আপনাকে নাম ধরে একবার ডাকার, আপনার হাত ধরে কিছুটা পথ এগিয়ে যাওয়ার। জমিদার বাড়ির রাজকন্যা আমি, 100 বিঘা জমির মালিক। আমার নামে জমে আছে অনেক অনেক টাকা। বাবা, ভাই, দাদু সকলেই আমার জন্য টাকার পাহাড় বানিয়েছে। কিন্তু বিশ্বাস করুন, আমি এসব চাইনি। চেয়েছিলাম একটা পরিবার, একটু ভালোবাসা। আমার মাকে ওরা পতিতালয়ে রেখে এসেছে। পলি দাদিমার মুখে শুনেছিলাম আমার জন্মের 1 সপ্তাহ পরেই তাকে রেখে আসা হয়েছে। তার অপরাধ ছিল সে দাদুর কুকর্মের কথা পুলিশকে জানাতে চেয়েছিল। জানেন চৌধুরী সাহেব, আমার মাকে দেখার খুব ইচ্ছে ছিল। তার কোলে মাথা রেখে মা মা গন্ধটা অনুভব করার বড্ড স্বাদ ছিল। একবার জড়িয়ে ধরার আক্ষেপটা এ জীবনে মিটবে না। পলি দাদিমা আমাকে মায়ের কথা জানিয়েছে বলে দাদু এবং চাচু তাকে মেরে ফেলেছে। নিজ চোখে দেখেছি আমি পূর্ণতাকে ভীষণ ভালোবাসি, আপনার কথাই না, আমি ভালোবেসেই পূর্ণতার সঙ্গ দেই। সত্যি কথা কি জানেন, গোটা দুনিয়ায় পূর্ণতা ছাড়া আমাকে কেউ ভালোবাসেনি। কেউ আমায় বুকে টেনে নেয়নি, কেউ মাথায় হাত বুলিয়ে দেয়নি। দিন শেষে সবারই একটা নিজস্ব মানুষ রয়েছে, নিরাপদ আশ্রয়স্থল রয়েছে, আমার নেই। বড্ড আফসোস হয় নিজের ভাগ্যের ওপর। এমন জীবন না হলেও পারত। আজকে ভীষণ খারাপ লাগছিল। গত কয়েকদিন আমার বুকে ব্যথা, কাউকে বলতে পারিনি, সবাই ব্যস্ত। আজকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছিল, অসহ্য যন্ত্রণা হচ্ছিল। মাকে বলতে গিয়েছিলাম, শুনল না। দাদুকে বলতে গিয়েছিলাম, দাদা ভাইকে বললাম, আপনাকেও বললাম, কেউ শুনলেন না আমার কথা। আমার না মনে হচ্ছে আমি বাঁচবো না। আমি মরতে চাই না, মৃত্যুকে বড্ড ভয় পাই আমি। আমাকে একটু ডাক্তারখানায় নিয়ে চলুন না চৌধুরী সাহেব, এখনও আপনাকে প্রাণ ভরে দেখা বাকি।
এখনও আপনার সাথে গল্প করা বাকি, আপনার বুকে মাথা রেখে ঘুমানো বাকি। আমাকে বাঁচিয়ে রাখুন না চৌধুরী সাহেব।